আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা এই পর্বে আমাদের চ্যাপ্টার 3 থেকে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব এবং সেই বোর্ড প্রশ্নে যা প্রশ্ন এসেছে ক খ গ ঘ সবগুলো অংশই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি তোমাদেরকে বলতে চাই একটা বিষয় যে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আমরা প্রোভাইড করেছি। এবং শুধু তাই নয়, অন্যান্য বইগুলো অন্যান্য বাজারের বইগুলো তোমাদেরকে হয়তো বা শুধুমাত্র অ্যান্সারটুকু বলে দিচ্ছে বা অ্যান্সারটুকু বুঝিয়ে দিচ্ছে, আমরা কিন্তু এর সাথে সাথে একটি কিউআর কোডের মধ্যে তোমাদেরকে একটি ভিডিও দিচ্ছি, যেখানে একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই অংশটুকু সরাসরি বোঝানোর চেষ্টা করতেছে। তো তাহলে তুমি বলতে পারো এই বইটি কিনলে তুমি কি পাচ্ছ? একজন শিক্ষককে ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ তোমার বাসায়। তোমার যখনই সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে তুমি জাস্ট ভিডিওতে একজন শিক্ষক পেয়ে যাবা। তো কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও, কেমিস্ট্রিতে যদি 100তে 100 পেতে চাও, তাহলে আমাদের এই বইটি তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো। আচ্ছা, তো আজকে আমরা কোন পয়েন্ট নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। আচ্ছা, তো আসলে আমরা একটা উদ্দীপকটা একটু বুঝে নেই যে এখানে আসলে কি কি আমাদেরকে বলা হয়েছে। এখানে বলতেছে দেখো যে ইলেকট্রন বিন্যাসের দুইটা পদ্ধতি কার জন্য? পটাশিয়াম যেই পরমাণুটি রয়েছে সেই পরমাণুর জন্য আমরা দুইটা পদ্ধতি এখানে ফোকাস করা হচ্ছে। কি কি দেখো, পদ্ধতি নাম্বার 1 এখানে ইলেকট্রন 3D-তে যাচ্ছে আগে, আর পদ্ধতি নাম্বার 2 যেখানে ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s-এ যাচ্ছে আগে। আচ্ছা, সো জাস্ট সব কিছুই ঠিক সেম, এখানে দেখো কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ইলেকট্রনটা 3D-তে যাচ্ছে আগে আর ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? 4s-এ যাচ্ছে আগে। আচ্ছা, তো আমরা তাহলে এইটুকু অংশ প্রপারলি আমরা বুঝতে পেরেছি। এবারে চলো আমরা প্রশ্নগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করি। মৌল কাকে বলে? তো মৌল বলতে বোঝানো হয় পরমাণু। যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলি আমরা মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থকেই আমরা সংক্ষেপে কি বলি? মৌল বলি। যেরকম হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ, কার্বন একটি মৌলিক পদার্থ। এরকম যে আমাদের যে 118টা পরমাণু রয়েছে, তার মানে 118টা সবাই কিন্তু মৌলিক পদার্থ, সবারই নিজস্ব সত্তা, নিজস্ব গুণ, নিজস্ব বৈশিষ্ট্য এগুলো রয়েছে। সো আমরা এখানে সংজ্ঞার মধ্যে বলতে পারি যে সকল এই যে দেখো আমাদের সংজ্ঞার মধ্যে জাস্ট দেওয়া আছে যে যাদেরকে ভাঙলে আমরা ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ আমরা পাবো না, তাদেরকে বলবো আমরা কি পদার্থ? তাদেরকে বলবো আমরা মৌলিক পদার্থ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আমাদের কাছে যে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন, ব্যাখ্যা করো। দুইটা প্রশ্ন, আমরা এখন খ নাম্বার প্রশ্নে থাকবো। তো আমাদের এখান থেকে ক নাম্বারটা শেষ, আমরা এখন খ নাম্বারটাতে ফোকাস করতেছি। নাইট্রোজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ভিন্ন কেন? আচ্ছা, তো দেখো এখান থেকে আসলে নাইট্রোজেন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা এখান থেকে দেখাতে পারি নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝানো হয়। যোজ্যতা ইলেকট্রন বলতে এইটাই বোঝানো হয় যে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাকে তার যোজ্যতা ইলেকট্রন বলবো। ঠিক আছে, তো তাহলে নাইট্রোজেনের, খেয়াল করো, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। ব্যাপারটা ক্লিয়ার? যোজনী কি? যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু যতগুলো ইলেকট্রন শেয়ার করাতে পারে, সেই শেয়ার কিছু ইলেকট্রনকে আমরা তার যোজনী বলতে পারি। তো দেখো নাইট্রোজেন কিন্তু একটা কাজ করতে পারে, সে 3টা হাইড্রোজেনের সাথে এরকম সমযোজী বন্ধন শেয়ারে অংশগ্রহণ করাতে পারে। 3টা হাইড্রোজেন, দেখো যাই এখানে 3টা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের এই 3টা ইলেকট্রন যুক্ত হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের যোজনী কত হবে? নাইট্রোজেনের যোজনী হবে 3, কেননা সে কয়টা ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করিয়েছে? 3টা। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের যোজনী হবে 3, বাট যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, কেননা তার সর্বশেষ কক্ষপথে মোট 5টি ইলেকট্রন, সেই হিসেবে তার যোজনী হচ্ছে 5। আর সে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5, আর সে যেহেতু 3টি ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করতে পারে, সেই হিসেবে তার যোজনী হচ্ছে 3। গেল এটা। গ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রন যে, সেই ইলেকট্রনের আমার কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। ফাইন। এখন প্রথম কথা হচ্ছে আমাদের এই পয়েন্টটা তো সঠিক না, এই ইলেকট্রন বিন্যাসটা তো সঠিক না। তাহলে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? এইটা। সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটা? এইটা। যেখানে যেহেতু আগেই বলে দিয়েছে যে যোজ্যতা স্তরের, এই যে
মোলটের যোজ্যতা ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রন বলতে কি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে বোঝানো হচ্ছে। তো সর্বশেষ কক্ষপথটা কত বা যোজ্যতা স্তরটা কত? যোজ্যতা স্তর হচ্ছে 4। তাহলে আমরা এখন সেই যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বের করার চেষ্টা করব। ওকে, সো দেখো পরবর্তী প্রশ্ন। সো এটাকে আমরা শেষ কক্ষপথ না লিখে আমরা লিখতে পারি যোজ্যতা স্তর। এই মৌলের যোজ্যতা স্তর কত? n = 4। n = কত? 4। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগ mvr = nh/2π ফর্মুলা আমরা বের করলাম, যেখানে n দ্বারা যেহেতু আমরা সর্বশেষ স্তর বা যোজ্যতা স্তরের মান 4 পাচ্ছি, তো সেই 4 এর মান বসাবো। h বলতে প্লাঙ্ক ধ্রুবক, আর 2π মানে 2 × 3.1416। তো এইখান থেকে আমাদের mvr এর মান কত আসলো? 4.218 × 10⁻³ মিটার স্কয়ার kg/সেকেন্ড। তো আমরা তাহলে এই মৌলটির যে যোজ্যতা স্তর, সেই যোজ্যতা স্তরের কৌণিক ভরবেগের মান কত আসলো? 4.218 × 10⁻34। 4.218 × 10⁻34। সো আমাদের এখান থেকে গ নাম্বার প্রশ্নটিও সমাধান করা হয়ে গেল। আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আচ্ছা, ঘ নাম্বার অংশটি দেখো কি বলেছে। ঘ নাম্বার প্রশ্নে যে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসের কোন পদ্ধতিটি তুমি সঠিক বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ এখানে দুইটা প্রসেস, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। তো আমরা কিন্তু অলরেডি গ সলভ করার সময় বলেই দিয়েছে, হ্যাঁ পদ্ধতি 1টি সঠিক নয়, পদ্ধতি 2 হচ্ছে সঠিক। তো এই পদ্ধতি 2কে যে আমি সঠিক বললাম আর 1কে যে আমি অ্যাকসেপ্ট করলাম না, এটার পিছনে লজিকটা কি, যুক্তিটা কি, এটাই আমাকে ঘ নাম্বার প্রশ্নে আমাকে উপস্থাপন করতে হচ্ছে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে দেখো আমাদের একটা নীতি আছে, আমরা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে 3টা নীতি ফলো করি। আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি। তো এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে আউফবাউ নীতি। সে নীতি হচ্ছে যে আমরা যে প্রত্যেকটা যে অরবিটাল, যেরকম দেখো এখানে 3d আর 4s, তোমরা যদি প্রশ্নটা একটু ফলো করো, এই প্রশ্নে দেখো 3p6 পর্যন্ত সকল কিছু সেম, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 পর্যন্ত কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হচ্ছে কোথায়? এক জায়গায় আসতেছে 3d আর এক জায়গায় আসতেছে 4s। তাহলে আমরা এই অরবিটাল নিয়ে এখন কাজ করব। তো আউফবাউ নীতি হচ্ছে n+l এর মান যার কম হবে, n+l এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে। সহজ হিসাব, আমাদের 3d এবং 4s দুইটা অরবিটাল আমাদের কাছে আছে, আমরা এই দুইটা অরবিটালের n+l এর মান হিসাব করব। যার n+l এর মানটা কম হবে সে আগে ইলেকট্রন পাবে, আর যার n+l এর মানটা বেশি হবে সে পরে ইলেকট্রন পাবে। সো 3d এর জন্য দেখো, যেহেতু 3 হচ্ছে n এর মান আর d এর জন্য l এর মানটা হচ্ছে 2, তাহলে 3 + 2 যোগফল হচ্ছে 5। 4s এর জন্য n এর মানটা হচ্ছে 4 আর s এর জন্য l এর মান হচ্ছে 0, s এর জন্য l এর মানটা হচ্ছে 0। সো 4 + 0 = 4। তাহলে 3d এবং 4s এদের n+l এর মান একজনের হচ্ছে 4 আর একজনের হচ্ছে 5। তাহলে কম কার? 4s এর কম। আমি বলছি যার কম হবে, এই যে দেখো যার কম হবে সে আগে ইলেকট্রন পাবে। সো কম হচ্ছে 4s, তাহলে ইলেকট্রন কি আগে 3d তে যাবে নাকি 4s এ যাবে? অ্যান্সার হচ্ছে ইলেকট্রনটা আগে 4s এ যাবে, ইলেকট্রন 4s এ আগে যাবে। তো ইলেকট্রন যদি 4s এ আগে যায় তাহলে কোন পদ্ধতিটি সঠিক? দ্বিতীয় পদ্ধতিটি সঠিক। তো তোমাকে জাস্ট এরকম আউফবাউ নীতির এই যে n+l এর মানের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা জাস্ট তোমাদেরকে সুন্দর মতো একটু মানে পরীক্ষার হলে লিখতে হবে, এবং এর পাশাপাশি সাপোর্টিভ আরও যদি কিছু কথাবার্তা লিখে দাও, তাহলে আশা করতেছি তোমাদের এই অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট বা ফুলফিল হয়ে যাবে। ওকে, তো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো আমি আশা করতেছি। তো আমরা আমাদের এই পর্বটি একদম কমপ্লিট করে ফেললাম। ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরেছো। এখন এক্সামে জাস্ট নিজেদের মতো করে সুন্দর মতো এই কথাটুকুই গুছিয়ে লিখতে পারলেই তোমাদের এই প্রশ্নের অ্যান্সার ফুললি কমপ্লিট। বা এই টাইপের প্রশ্ন যদি সামনেও আসে তাহলে সেটাও কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। তো আজকের পর্বটি এখানে শেষ করলাম, আবার কোনো বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।